গল্পকথন বাই জুথি চ্যানেলে আজ শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস পারুল ও তিনটি কুকুর। আজ তৃতীয় পর্ব। তাহেরের দুপুরের আগেই চলে আসার কথা। সে ফিরলে দুজন একসঙ্গে খেতে বসবে। খাবার সময় গল্পগুজব করে খেতে পারুলের ভালো লাগে। তাহের অবশ্য নিঃশব্দে খায়, প্লেট থেকে চোখ পর্যন্ত তোলে না। কথা যা বলার পারুল একাই বলে। কথা বলার জন্য তো কাউকে দরকার। দুপুর গড়িয়ে গেল, তাহের এলো না। একা একা ভাত নিয়ে বসতে পারুলের ইচ্ছে করছে না, যদিও সময় মতো তার খেতে বসা দরকার। তার নিজের জন্য না, যে শিশুটি তার শরীরে বড় হচ্ছে তার জন্য। পারুল বিছানায় শুয়ে আছে। খিদে ভালোই লেগেছিল, এখন খিদে মরে যাচ্ছে। জানালা দিয়ে আসা রোদের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে কিছুক্ষণ শুয়ে থাকলেই বিকেল হয়ে যাবে। বিকেলে তাহের যদি ফিরে তখন কি করবে? অবেলায় খাবে নাকি কয়েকটা লুচি ভেজে দেবে? তাহের লুচি খুব পছন্দ করে। ঘরে ময়দা আছে, ডালডা আছে। লুচির জন্য ময়দা ছেনে রাখা উচিত। পারুলের বিছানা ছেড়ে নামতে ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, ঘুমে চোখ জড়িয়ে আসছে। একা একা শুয়ে থাকতে ভালো লাগে না। কথা বলার জন্য একজন কেউ যদি থাকতো, কোনো প্রিয় বান্ধবী। পারুল মনে মনে তার শিশুটির সঙ্গেই কথা বলা শুরু করলো। কী রে, তুই কি করছিস? তোর কি খিদে লেগেছে? আমার খিদে লাগলে কি তোরও খিদে লাগে? নাকি আমার খিদের সঙ্গে তোর খিদের সম্পর্ক নেই? আমি তোর বাবার জন্য অপেক্ষা করছি, সে এলেই খেতে বসবো। আচ্ছা, বড় হয়ে তুই কাকে বেশি পছন্দ করবি, আমাকে না তোর বাবাকে? আমার মনে হয় তোর বাবাকেই তুই বেশি পছন্দ করবি। বোকা হলেও মানুষটা পছন্দ করার মতো। বাবাকে বোকা বলায় রাগ করিসনি তো? যে বোকা তাকে তো আর জোর করে বুদ্ধিমান বলা যায় না, বলা উচিতও না। যত দিন যাচ্ছে তোর বাবার বোকা ভাব ততই বাড়ছে। কেন বলতো? অভাবের কারণে। তুই দেখবি বোকা লোক বেশিরভাগই অভাবী। বোকার সঙ্গে টাকা পয়সার একটা সম্পর্ক আছে। হঠাৎ কোনো কারণে আমরা যদি কোটি কোটি টাকা পেয়ে যাই, তখন দেখবি তোর বাবাকে আর বোকা বোকা লাগছে না, বরং বেশ বুদ্ধিমান মনে হবে। না না শোন, তোর বাবা কিন্তু বোকা না। ও চুপচাপ থাকে, নিজের মতো করে ভাবে বলে ওকে বোকা লাগে। আচ্ছা, তুই ছেলে না মেয়ে বলতো? আমার ধারণা মেয়ে, এবং আমার ধারণা তুই অসম্ভব বুদ্ধিমতী হবি। মেয়েদের বেশি বুদ্ধি না হওয়াই ভালো। মেয়েদের বেশি বুদ্ধি হলে পদে পদে সমস্যা। বুদ্ধিমতী মেয়ে কখনোই জীবনে সুখী হয় না। কেন হয় না? এখন না, তুই বড় হ, তখন তোকে বুঝিয়ে দেব। অবশ্য ততদিন যদি আমি টিকে থাকি তবেই। আমার মন বলছে তোকে জন্ম দিতে গিয়ে আমি মারা যাব। আমার আবার এক ধরনের ক্ষমতা আছে, আমি আগে ভাগে সব কিছু বুঝতে পারি। আমার মনে হচ্ছে তোর জন্ম হবে এই বাড়িতে। কেন এরকম মনে হচ্ছে তা বলতে পারছি না। মনে হবার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। মেজবাউল করিম সাহেব যার এই বাড়ি, তিনি যে কোনো দিন চলে আসবেন। তোর বাবা গেছে কবে আসবেন তাই জানতে। তিনি এলেই আমাদের এ বাড়ি ছেড়ে দিতে হবে। তখন আমরা কোথায় যাব কিছুই জানি না। আমাদের যাবার জায়গা নেই, বুঝলি? ঘর নেই, বাড়ি নেই। তোর বাবার চাকরি নেই, কিছুই নেই। থাক, এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই থাক তোর মতো, গুটিসুটি মেরে শুয়ে থাক আমার পেটে। তোর ঘরটা তো খুব সুন্দর, এয়ার কন্ডিশন ঘর। এই ঘরে তাপ বাড়েও না কমেও না। তোর বিছানাও তো খুব মজার, পানির উপর ভাসছে এমন বিছানা। মেজবাউল করিম সাহেবের ওয়াটার বেডের চেয়েও ভালো। পারুল ঘুমিয়ে পড়ল। তার ঘুম ভাঙল সন্ধ্যায়। ঘরের ভেতর কেমন ছমছমে অন্ধকার। জানালা দিয়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে, শরীরে কাঁপন লাগছে। পারুল ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালো। দেখল গেটের ফোকর দিয়ে তাহের ঢুকছে। অন্ধকারে পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না, তবে তাহেরের মুখটা মনে হচ্ছে ভয় ও আতঙ্কে এতটুকু হয়ে আছে। গেটের পাশে কামরুল দাঁড়িয়ে। তাহের তাকে ফিসফিস করে কি বলল। কামরুল মাথা নাড়ছে। কুকুর তিনটা কোথায়? এদের কি চেন দিয়ে বেঁধে ফেলা হয়েছে? তাহের ক্লান্ত পায়ে এগুচ্ছে। তার হাতে পলিথিনের একটা প্যাকেট। পারুল দরজা খুলে দাঁড়ালো। পারুল বলল, এত দেরি করলে যে?
তাহের ফ্যাকাশে ভঙ্গিতে হাসল। দুপুরে কিছু খেয়েছ? একটা সিঙ্গারা খেয়েছি। শুধু সিঙ্গারা? একটা সিঙ্গারা আর 1 কাপ চা। এখন কিছু খাবে? লুচি ভেজে দেব? লুচি আর ডিম? দাও, খুব খিদে লেগেছে। হাত মুখ ধুয়ে আসো, লুচি ভেজে দিচ্ছি। এত দেরি হলো কেন? তাহের কিছু বলল না, হাত মুখ ধুতে গেল। পারুল লুচি বেলতে বসল। তাহেরের সমস্যাটা সে ধরতে পারছে না। খুব বড় কোনো সমস্যা না। যারা সারাক্ষণ সমস্যার ভেতর বাস করে তাদের ভেতরে এক সময় না এক সময় এক ধরনের নির্বিকার ভঙ্গি চলে আসে। তাহেরের ভেতরে এসেছে। তাকে সবসময় মোটামুটি নির্বিকারই মনে হয়, তবে আজ তাকে কেমন যেন চিন্তিত মনে হচ্ছে। লুচির সঙ্গে ডিম ভেজে দেওয়া গেল না। একটাই ডিম ছিল, সেটা পচা বেরোলো। পারুল বলল, কুকুরের সর্দারকে বলো না চট করে দোকান থেকে একটা ডিম নিয়ে আসুক, ওকে টাকা দিয়ে দাও। তাহের বিস্মিত হয়ে বলল, কুকুরের সর্দার আবার কে? কামরুল নামের লোকটা। ওকে ডিম আনতে বললে ও শুনবে কেন? উল্টা ধমক ধমক দেবে। আর শোনো, কুকুরের সর্দার ফর্দার এসব বলা দরকার নেই, শুনে টুনে ফেলবে। শুনে ফেললে কি করবে? আমাকে মারবে? আহা, কি দরকার? তাহের শুধু লুচি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। খাওয়া দেখে মনে হচ্ছে সে খুব ক্ষুধার্ত। শুধু শুধু লুচি খাচ্ছ কেন? চিনি দেই, চিনি দিয়ে খা। দেব? দাও। চায়ের পানি চাপাতে চাপাতে পারুল বলল, তোমার মন টন খারাপ কেন? কোনো দুঃসংবাদ আছে? দুঃসংবাদটা কি? করিম সাহেব পরশু আসছেন। কালকের মধ্যে তোমাকে চলে যেতে হবে। পরশু এসেই তো তিনি এই বাড়িতে ছুটে আসবেন না। কাজেই তোমার এত চিন্তিত হবার কিছু নেই। এখনও আমাদের হাতে কয়েকটা দিন সময় আছে। তাছাড়া আমার মনে হয় না তিনি পরশু আসবেন। আমরা অনেক দিন থাকতে পারবো। অহনা না আসা পর্যন্ত আমাদের নড়তে হবে না। অহনা কে? অহনা হচ্ছে আমাদের মেয়ের নাম। তোমার কথাবার্তা তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে না পারার মতো জটিল করে তো কিছু বলছি না। আমার ধারণা এই বাড়িতে আমরা অনেক দিন থাকতে পারবো। আমার ইনটিউশন তাই বলছে। ম্যানেজার সাহেবের কাছে ফ্যাক্স এসেছে। পরশু সন্ধ্যা 7:30 ব্রিটিশ এয়ারওয়েজে আসছেন। আসলে আসুক, তোমার এত চিন্তিত হবার কিছু নেই। তোমাকে নিয়ে তুলব কোথায়? কোথাও তুলতে হবে না। আমি এই বাড়িতে কোনো এক ফাঁক করে লুকিয়ে থাকবো, খাটের নিচে কিংবা আলমারির ভেতর। হি 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 হি। তাহের বিষণ্ণ মুখে চায়ের কাপে চুমুক দিচ্ছে। পারুলের সঙ্গে তর্ক বিতর্কে যাওয়া অর্থহীন। বলুক তার যা ইচ্ছা। যে মেয়ে নিজের সমস্যা বুঝে না, হি হি করে হাসে, তাকে তো জোর করে কিছু বোঝানো যাবে না। পারুল বলল, আর 1 কাপ চা দেব? তাহের বিরক্ত গলায় বলল, এই তো 1 কাপ খেলাম, আবার 1 কাপ কেন? প্রথম কাপটা তাড়াহুড়ো করে খেয়েছো, দ্বিতীয় কাপটা আরাম করে খাও। আরাম করে চা খেতে খেতে হাসি মুখে কিছুক্ষণ আমার সঙ্গে গল্প করো। তাহের তাকিয়ে আছে। পারুল মিটিমিটি হাসতে হাসতে বলল, এত চিন্তা করে তো কিছু হবে না। আমরা বাস করি বর্তমানে। আমরা বর্তমানটাই দেখব। ভবিষ্যতে কি হবে না না হবে তা নিয়ে মাথা ঘামাবো না। বর্তমানে আমি কোনো সমস্যা দেখছি না। অন্তত আগামী পরশু পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। বানাবো চা? বানাও। চায়ের কাপে চিনি ঢালতে ঢালতে পারুল বলল, একটা মজা দেখবে? কি মজা? দেখবে কিনা বলো। তাহের মজা দেখবে কিনা সে বিষয়ে পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারছে না। মজা দেখাতে গিয়ে পারুল কি করে কে জানে। উদ্ভট কিছু করে বসবে বলাই বাহুল্য। তখন মজার মজা থাকবে না। কি কথা বলছো না কেন? দেখবে? পারুল তাহেরের হাতে চায়ের কাপ দিয়ে রহস্যময় ভঙ্গিতে হাসল। হেসি ঠোঁট সরু করে ডাকল, মিকি, নিকি, ফিবো। তৎক্ষণাৎ 3টা গ্রে হাউন্ড ছুটে এলো গ্রিলের ভেতর দিয়ে, তাদের সরু মুখ বের করে দিল। তাহের এমন আঁতকে উঠল যে তার চায়ের কাপ থেকে চা ছলকে গায়ে পড়ে গেল। পারুল হাত বাড়িয়ে কুকুরগুলোর গলায় হাত বোলাচ্ছে। তারা প্রবল বেগে লেজ নাড়ছে। তাহেরের বিস্ময়ের কোনো সীমা রইল না। পারুল খুশি খুশি গলায় বলল, এদের আমি পুরোপুরি কন্ট্রোলে নিয়ে এসেছি। ইচ্ছে করলে তুমি এখন আমাকে কুকুরের সর্দারনি ডাকতে পারো। তাহের ক্ষীণস্বরে বলল, এদের বশ করলে কি করে? আমাকে কিছু করতে হয়নি, ওরা নিজে নিজেই বশ হয়েছে। নিম্ন স্তরে বুদ্ধিবৃত্তির প্রাণীদের বশ করতে আমার নিজের কিছু করতে হয় না। তোমাকে বশ করতে কি আমার কিছু করতে হয়েছে?
তাহের তাকিয়ে আছে। পারুল বলল, আমার কথা রাগ করনি তো? রাগ করব কেন? তোমাকে নিম্ন স্তরে বুদ্ধিবৃত্তির প্রাণী বললাম এই জন্য। তোমার অদ্ভুত অদ্ভুত কথায় আমি অভ্যস্ত। অভ্যস্ত না হলে রাগ করতাম। তবে কুকুরের সঙ্গে তুলনাটা ঠিক হয়নি। এটা অভদ্রতা। সরি। থাক, সরি বলতে হবে না। ওদের বিদায় করো। বিদায় করে সাবান দিয়ে হাত ধো, ভালো করে ধুবে। কুকুর নিয়ে ঘাটাঘাটি আমার পছন্দ না। আমারও পছন্দ না। বাধ্য হয়ে ঘাটাঘাটি করছি। বাধ্য হয়ে ঘাটাঘাটি করছো মানে? পারুল চাপা গলায় বলল, এই কুকুরগুলি নিয়ে আমার একটা পরিকল্পনা আছে। কী পরিকল্পনা? এখন কিছুই বলবো না, যথাসময়ে জানবে। পারুল কুকুরের গা থেকে হাত সরিয়ে নিয়েছে। ওরা চলে যাচ্ছে না, আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। কামরুল দূর থেকে কয়েকবার ডাকলো, কামন কামন। ওরা নড়ল না। তারা তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে পারুলের দিকে। তাহেরও তাকিয়ে আছে, তার দৃষ্টিতে গভীর বিস্ময়। ঘুমোতে যাবার আগে দিনের শেষ সিগারেট ধরানো তাহেরের অনেক দিনের অভ্যাস। সিগারেট শেষ করে সে এক গ্লাস পানি খাবে। পানি খাবার পরপর দৃষ্টিভঙ্গিতে কয়েকবার হাই তুলে বিছানা যাবে এবং সঙ্গে সঙ্গে ঘুম। অভাবী মানুষেরা চট করে ঘুমোতে পারে না, বিছানায় সে অনেকক্ষণ এপাশ ওপাশ করে। তাহেরের সে সমস্যা নেই। তাহের দিনের শেষ সিগারেট ধরিয়েছে, তবে কোনো মজা পাচ্ছে না। ঠিক তার সামনেই পারুল বসে আছে। পারুল তাকিয়ে আছে তার দিকে। চোখ দেখে মনে হচ্ছে কিছু বলবে, কিন্তু কিছু বলছে না। যতবারই পারুলের দিকে চোখ যাচ্ছে ততবারই তাহের অস্বস্তিতে নড়ে চড়ে উঠছে। কিছু বলবে পারুল? পারুল না সূচক মাথা নাড়ল। মাথার সঙ্গে সঙ্গে হাতও নাড়ল। হাতে কাচের চুড়ি ঝনঝন করে শব্দ করল। তাহের চমকে উঠল শব্দ শুনে, যদিও চমকানোর কোনো কারণ নেই। তাহের সিগারেট শেষ করে বলল, পানি দাও। হুম মানে পানি খাবো না? খাবে, তবে এখানে না। আজ আমরা এ ঘরে ঘুমাবো না। কোথায় ঘুমাবো? মাস্টার বেডরুমে। তাহের চোখ বড় বড় করে তাকিয়ে রইল। পারুল তার দিকে খানিকটা ঝুঁকে এসে স্বাভাবিক গলায় বলল, এবারে মাস্টার বেডরুমের তালা আমি খুলে ফেলেছি। তুমি দুপুরে এলে না, আমার কিছু করার ছিল না, তখনই কাজটা করলাম। চুলের কাঁটা দিয়ে খুললাম। মাস্টার বেডরুমের তালা খুলে ফেলেছ? কেন? ওখানে ঘুমোবো। ওয়াটার বেডে শুয়ে দেখি কেমন লাগে। বাড়ি তো কাল ছেড়েই দিতে হবে, শখ মিটিয়ে যাই। তোমার মাথা খারাপ হয়ে গেছে পারুল। মাথা মোটেই খারাপ হয়নি, আমার মাথা ঠিক আছে। তুমি যেসব কাণ্ড কারখানা করছো কোনো সুস্থ মানুষ তা করবে না। অন্যের ঘর, অন্যের বাড়ি। অন্যের ঘর বাড়িও খানিকক্ষণের জন্য নিজের হয়ে যায়, তাতে দোষের হয় না। মেজবাউল করিম সাহেব এই বাড়ি দেখাশোনার জন্য তোমার কাছে দিয়েছেন, তখন নিশ্চয়ই বলেছেন নিজের বাড়ি মনে করে এই বাড়ির যত্ন করবে, বলেননি? কাজেই আমরা এক রাতের জন্য এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করছি। তাহের চিন্তিত গলায় বলল, কামরুল স্যারের কাছে লাগাবে। লাগাবে, স্যার কি করবে? তোমাকে মারধর করবেন? ভদ্রলোকরা কখনো মারধর করে না। বকাঝকা হয়তো করবেন। বকাঝকায় কি আসে যায়? তুমি এসো তো আমার সঙ্গে। তাহের যন্ত্রের মতো উঠে দাঁড়ালো। পারুল দোতলার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, আমার ভালো কোনো শাড়ি নেই, ভালো শাড়ি থাকলে সুন্দর করে সাজতাম। তাহের বলল, পারুল বলল, তুমি শুকনো গলায় বললে পৃথিবীর অন্য যে কোনো স্বামী হলে কি বলতো জানো? বলতো, না সাজলেও তোমাকে পরীর মতো লাগে। তাহের বিড়বিড় করে বলল, কাজটা ঠিক হচ্ছে না পারুল, অন্যায় হচ্ছে। অন্যায় হলে হোক, রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের অন্যায় করতে বলে গেছেন। অন্যায় করতে বলে গেছেন? অবশ্যই বলেছেন। রবীন্দ্রনাথ বলেছেন, ন্যায় অন্যায় জানি নে, শুধু তোমারে জানি। পারুল মাস্টার বেডরুমের দরজা খুলে বাতি জ্বালালো। বিশাল রুম, চারদিকে আলো আলোয় ঝলমল করে উঠল। পারুল বলল, দেখলে কত সুন্দর? তাহের হতভম্ব চোখে তাকিয়ে আছে। তার চোখে পলক পড়ছে না। বিশাল ঘরের ঠিক মাঝখানে একটা খাট। ঘরের মেঝে ধবধবে সাদা। খাটটা কুচকুচে কালো রঙের। মনে হচ্ছে সাদা মেঘের উপর কালো গোলাপ ফুল ফুটেছে। খাটের দুপাশে সাইড টেবিলে দুটি টেবিল ল্যাম্প, স্বচ্ছ সাদা কাচের টেবিল ল্যাম্প। ঘরে আর কোনো আসবাব নেই। চারপাশে দেয়াল সুন্দর সুন্দর পেন্টিং। পারুল বলল, মাস্টার বেডরুমের সঙ্গে বাথরুমটা কত সুন্দর, দেখতে চাও? না।
মাস্টার বেডরুমের সঙ্গে বারান্দাটা একটু আসো। আমার ধারণা ওই বারান্দা পৃথিবীর সবচেয়ে সুন্দর বারান্দা। এসো, বারান্দা একটু দাঁড়াই। না, কথা কথা না বলবে না, এসো। পারুল তাহেরের হাত ধরে প্রায় টেনে বারান্দায় নিয়ে এলো। বারান্দায় দাঁড়িয়ে আতঙ্কে তাহের প্রায় জমে গেল, কারণ লনে কামরুল দাঁড়িয়ে আছে। সে তাকিয়েছে তাদেরই দিকে। কামরুলের পাশে 3টা কুকুর, ওরাও কৌতূহলী চোখে দেখছে। চাঁদের আলোয় কুকুর 3টার চোখ জ্বলজ্বল করছে, মনে হচ্ছে 6টি আগুনের ফুলকি। পারুল খিলখিল করে হাসছে। তাহের বিরক্ত গলায় বলল, হাসছো কেন? পারুল হাসতে হাসতে বলল, কুকুরের সর্দার কীরকম অবাক হচ্ছে এই ভেবে হাসছি। তুমি একটু হাসো তো, দুজনে মিলে হাসলে ও পুরোপুরি ভরকে যাবে। হি 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 হি। তাহের 1 কেজি টক দই কিনেছে। 45 টাকা বের হয়ে গেছে। বুকের ভেতর খসখস করছে। দই না কিনলেও হতো। মিষ্টি দোকানের সামনে সিগারেট কিনতে না দাঁড়ালে হয়তো দই কেনা হতো না। মানিব্যাগে নতুন 50 টাকার নোটটা থাকতো, এখন আছে 21 টাকা। দই কেনা হয়েছে সিরাজউদ্দিন সাহেবের জন্য। তাহের ঠিক করেছে মতিঝিল যাবার পথে তার বাড়ি হয়ে যাবে, সম্পর্কটা ঝালিয়ে রেখে যাবে। কে জানে, পারুলকে নিয়ে এই বাড়িতেই হয়তো উঠতে হবে। নীলা হাউস ছেড়ে তাদের যদি চলে আসতে হয় তাহলে যাবে কোথায়? যাবার একটা জায়গা তো লাগবে। নানান রকম সম্ভাবনা নিয়ে তাহের চিন্তা ভাবনা করছে। তার একটা হলো মেজবাউল করিম সাহেবের কাছে সমস্যা কথাটা বলা। তার এত বড় বাড়ি, তার এক কোণায় সে পারুলকে নিয়ে থাকবে, কিছু বোঝাই যাবে না, সিন্ধুতে বিন্দু। এতে তারও লাভ হবে, দুজন মিলে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তিনি এই প্রস্তাবে রাজি না হলে তাহের তার চাকরির কথা তুলবে। তাহেরকে একটা ভদ্র চাকরি জোগাড় করে দেওয়া তার কাছে কিছুই না। টেলিফোন তুলে 2টো কথা বললেই চাকরি হবে। তবে ক্ষমতাবান লোকদের সমস্যা হলো তারা সহজে টেলিফোন তুলতে চান না। তাহের সিরাজউদ্দিন সাহেবের বাড়িতে ঢুকে হকচকিয়ে গেল। বাড়ি ভর্তি মানুষ। একতলায় প্যান্ডেলের মতো করা হয়েছে। হইচয়ে কান পাতা যাচ্ছে না। ভিডিও ক্যামেরা কাঁধে এক ছেলে ঘুরছে, তার সাথে একজন লাইটম্যান। সিরাজউদ্দিন সাহেব ইস্ত্রি করা পায়জামা পাঞ্জাবি পরে বসার ঘরে ইজি চেয়ারে কাত হয়ে আছেন। তাকে অন্যরকম দেখাচ্ছে। চুল কেটেছেন কিংবা চশমার ফ্রেম বদলেছেন। তাহেরকে দেখে তিনি আনন্দিত গলায় বললেন, আসুন আসুন, আপনি দেরি করে ফেলেছেন। তাহের হকচকিয়ে গেল। মামা তাকে চিনতে পারছেন না। এই কয়েকদিনে তাকে বেমালুম ভুলে যাওয়াটাও খুব অস্বাভাবিক। তাহেরের ক্ষীণ সন্দেহ হলো মামা হয়তো তাকে ইচ্ছে করে চিনতে পারছেন না। সে শুকনো মুখে বলল, মামা, আমি তাহের। ভালো আছো বাবা? জি মামা, ভালো। বাড়িতে কি কোনো উৎসব? মিনার গায়ে হলুদ। বরপক্ষের ওরা এক কাতল মাছ এনেছে, 51 কেজি ওজন। যাও, মাছটা দেখে আসো। মাছের সাথে ছবি তুলবে? ছবি তুলতে চাইলে তোলো, ভিডিও করতে চাইলে ভিডিওওয়ালাদের বলো, ভিডিও করবে। তাহের পুরোপুরি নিশ্চিত হলো সিরাজউদ্দিন সাহেব তাকে চিনতে পারছেন না। 51 কেজি ওজনের কাতল মাছের প্রতিও সে কোনো আগ্রহ বোধ করছে না। ছবি তোলার তো প্রশ্নই আসে না। সিরাজউদ্দিন হাসি মুখে বললেন, জামাই কাস্টমসে আছে, কাঁচা পয়সা। কাঁচা পয়সা না থাকলে 51 কেজি ওজনে মাছ কেউ আনে? তুমি বসো, দাঁড়িয়ে আছো কেন? আমার একটা কাজ আছে মামা, পরে আসবো। আচ্ছা আচ্ছা। মামা, আমাকে কি চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি, চিনতে পারবো না কেন? পারুল এবং আমি অনেকদিন আপনার বাসায় ছিলাম। ও আচ্ছা, ভালো, খুব ভালো। তাহের দইয়ের হাঁড়ি নিয়ে বের হয়ে গেল। বিয়েবাড়ির এই হইচয়ের মধ্যে 1 হাঁড়ি দই রেখে আসার প্রশ্নই ওঠে না। এরা হাঁড়ি খুলেও দেখবে না। এর চেয়ে বরং পারুলকে দিলে কাজ হবে। দইয়ের নিশ্চয়ই অনেক পুষ্টি আছে। এ সময় পুষ্টিকর খাবার দরকার। মতিঝিল অফিসের ম্যানেজার রহমান সাহেব চশমার ফাঁক দিয়ে অনেকক্ষণ তাহেরের দিকে তাকিয়ে রইলেন। মনে হলো সিরাজউদ্দিন সাহেবের মতো তিনিও তাকে চিনতে পারছেন না। স্যার, আমি তাহের, নীলা হাউসে দেখাশোনা করছি। কি চাই? বড় সাহেব কখন আসবেন এটা জানার জন্য। রহমান সাহেব চশমা ফাঁক থেকে দৃষ্টি সরিয়ে নিলেন। হাতের ফাইলপত্র দেখতে লাগলেন। তার সামনে খালি চেয়ার আছে, কিন্তু তিনি বসতে বলছেন না। কোন ফ্লাইটে আসছেন খবর পেয়েছেন স্যার? ঘণ্টাখানিক পরে আসো।
হাতে কাজটা সেরে নিই, কাজের সময় তোমরা বিরক্ত করো, আশ্চর্য। দইয়ের হাঁড়ি হাতে নিয়ে 1 ঘন্টা বসে থাকা খুব সমস্যা। সমস্যা হলেই কি, বসে থাকতেই হবে। রহমান সাহেবের হাতে এমন কোনো কাজ নেই যে বড় সাহেব কোন ফ্লাইটে আসছেন এই বাক্যটা বলা যাবে না। হাজারো কাজের মধ্যেও বলে ফেলা যায়, না বললে করার কিছু নেই। 1 ঘন্টা পরে যেতে বলল, 1 ঘন্টা পরেই যেতে হবে। তাহের 1 ঘন্টা 7 মিনিট পর আবার ঢুকলো। আবারও রহমান সাহেব চশমার ফাঁক দিয়ে তাকিয়ে রইলেন। মনে হচ্ছে চিনতে পারছেন না, এর মধ্যে ভুলে গেছেন। কি ব্যাপার? স্যার, বড় সাহেব কখন আসবেন? বললাম তো একটু পরে আসতে, কাজ করছি। জি আচ্ছা স্যার। লাঞ্চের পরে আসো। জি আচ্ছা। লাঞ্চের অনেক দেরি। এতক্ষণ তাহের কোথায় বসবে? রিসেপশনিস্টের ঘরে বসা যায়। রিসেপশনিস্ট মেয়েটি অতিরিক্ত সুন্দর। এত সুন্দর মেয়ের সামনে মূর্তির মতো দীর্ঘ সময় বসে থাকা যায় না। মেয়েটা কোনো কথা বলে না, সবার দিকে অবজ্ঞা এবং অবহেলার ভঙ্গিতে তাকায়। নিজের মনে কিছুক্ষণ পর পর ভ্যানিটি ব্যাগ বের করে ঠোঁটে লিপস্টিক দেয়। তাহের দইয়ের হাঁড়ি হাতে রিসেপশনিস্টের ঘরে ঢুকলো। মেয়েটা সরু চোখে বলল, কি ব্যাপার? একটু বসবো। মেয়েটা অসম্ভব বিরক্ত মুখে ভ্যানিটি ব্যাগ খুলে লিপস্টিক বের করছে। তাহের মনে করতে পারছে না পারুল ঠোঁটে লিপস্টিক দেয় কিনা। মনে হয় দেয় না। লিপস্টিকের নিশ্চয় অনেক দাম। মেয়েটার গায়ে সবুজ শাড়ি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। সবুজ এবং লালে কি যে সুন্দর লাগছে মেয়েটিকে। এই যে শুনুন। তাহের মেয়েটির কথা শুনে এমন চমকে উঠল যে কোল থেকে দইয়ের হাঁড়ি পড়ে যাবার জোগাড় হলো। মেয়েটি কঠিন গলায় বলল, আপনি এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন না, এটা অসভ্যতা। এখানে শুধু শুধু বসেই পাচ্ছেন কেন? ম্যানেজার সাহেবের সঙ্গে একটা কথা আছে, ক্যান্টিনে গিয়ে বসুন। জি আচ্ছা। খুব অপমানিত বোধ করার কথা, তাহেরের বোধ হচ্ছে না। সম্ভবত তার গায়ের চামড়া মোটা হয়ে গেছে। একবার চামড়া মোটা হতে থাকলে মোটা হতেই থাকে। একসময় সেই চামড়া গন্ডারের চামড়াকেও ছাড়িয়ে যায়। তাহেরের মনে হলো কিছুদিন পর কেউ অকারণে তার গায়ে থুতো দিলেও সে নির্বিকার থাকবে। ক্যান্টিনে ঢুকে তাহের 1 কাপ চায়ের অর্ডার দিল। চা জিনিসটা তার কাছে অসহ্য। অসহ্য হলো খেতে হবে। শুধু শুধু তো ক্যান্টিনে বসে থাকা যায় না। মনে হচ্ছে আজও দেরি হবে। ভাত না খেয়ে পারুল অপেক্ষা করবে। খাওয়ার সময় পার হয়ে যাবে, আর কিছু খাবে না। অথচ এই সময় খাওয়া দাওয়া ঠিকমতো করা উচিত। তাহের চিন্তিত মুখে চায়ের কাপে চুমুক দিচ্ছে। পারুলের জন্য হঠাৎ তার মনটা কেমন করছে। বাইরে বের হলে সচরাচর পারুলের কথা তার মনে পড়ে না। হঠাৎ হঠাৎ মনে পড়ে, তখন মনটা খুব অস্থির লাগে। তার খুব অস্থির লাগছে। পারুল অনেকক্ষণ ধরে গোসলখানায়। গোসলখানাটা ছোট এবং স্যাঁতসেঁতে। মেঝেতে শ্যাওলা পড়ে স্যাঁতসেঁতে হয়ে আছে। অসম্ভব পিছল। পা টিপে টিপে হাঁটতে হয়। শরীরের অবস্থায় পা পিছলে পড়া বিপজ্জনক হবে। পারুল শ্যাওলা ধরা মেঝেতেই পা ছড়িয়ে বসেছে। তার সামনে গামলা ভর্তি পানি। মগে করে 1 মগ পানি সে মাথায় ঢালল। শরীর কেঁপে উঠল। কি ঠান্ডা পানি! ঠান্ডার প্রথম ধাক্কাটা কেটে গেলে হিমশীতল পানিতে নাওয়ার মতো আনন্দ আর কিছুতেই নেই। এক পর্যায়ে নেশার মতো লাগে। তবে গায়ে কাপড় থাকলে হয় না। ভেজা কাপড়ে শরীরে শীত বেশি লাগে। বরফের মতো ঠান্ডা পানিতে গোসল করতে হয় সম্পূর্ণ নগ্ন হয়ে। পারুল তার গায়ের কাপড় খুলে ফেলল। অন্ধকার, বন্ধ গোসলখানা। নিজেকে দেখা যাবে এমন কোনো আয়না পর্যন্ত নেই। এখানে নগ্ন হতে বাধা নেই। পারুল তার গায়ে পানি ঢালছে। তার নেশার মতো লাগছে। গামলার পানি শেষ হয়ে গেল। চৌবাচ্চায় পানি ভর্তি। চৌবাচ্চায় নেমে গেলে কেমন হয়? সারা শরীর ডুবিয়ে শুধু মাথাটা বের করে রাখবে। অনেক পানি নষ্ট হবে, হোক না। পারুল উঠে দাঁড়ালো, আর তখনই তার বুকে একটা ধাক্কার মতো লাগলো। মনে হলো কে যেন তাকে দেখছে। বাথরুমের কোনো ফুটো বা ফাঁক দিয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। পারুল চারদিকে তাকালো। না, কোথাও কোনো ফুটা চোখে পড়ছে না। তার নিশ্চয়ই মনের ভুল। কিন্তু তার শরীর ঝিমঝিম করছে। কেউ একজন অবশ্যই তাকে দেখছে। পারুল কাঁপা কাঁপা গলায় বলল, কে?
কেউ জবাব দিল না, জবাব দেবার কথাও না। কেউ যদি ফুটোর ওপাশে চোখ রেখে তাকিয়ে থাকে, সে চুপ করেই থাকবে। মনে মনে খিক খিক করে হাসবে, ডাকলে সাড়া দেবে না। পারুল হাত বাড়িয়ে কাপড় নিল, নিজেকে ঢাকল। তার এখন কান্না পাচ্ছে, চোখে পানি আসছে না, কিন্তু চোখ জ্বালা করছে। লজ্জা ও অপমানে শরীর কাঁপছে, শরীর অসুচি মনে হচ্ছে। পারুল গোসলখানা থেকে বের হয়ে এলো। না, আশেপাশে কেউ নেই। হালকা পায়ের শব্দ কি পারুল পাচ্ছে? যেন কেউ একজন স্যান্ডেল পায়ে সরে যাচ্ছে। স্যান্ডেলে ফটফট শব্দ। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে বাদিকের আম গাছের নিচে রাখা পাথরগুলোর উপর বসে আছে কামরুল। সে তাকিয়েছে অন্যদিকে। কুকুর তিনটা আশেপাশে নেই। দিনের বেলা বেশিরভাগ সময় তারা বাঁধা থাকে, আজও মনে হয় বাঁধা। পারুল তোয়ালে দিয়ে ভেজা চুল জড়ালো, তারপর নেমে গেল বাগানে। তার পায়ে স্যান্ডেল। সে স্যান্ডেলের শব্দ করতে করতে এগুচ্ছে। তারপরেও কামরুল তার দিকে ফিরছে না। শুনুন তো। কামরুল তাকালো। টকটকে লাল চোখ। এই মানুষটার চোখ কি আগেও এমন লাল ছিল? পারুল লক্ষ্য করেনি। আপনি একটু আগে কোথায় ছিলেন? কামরুল তাকিয়ে আছে, জবাব দিচ্ছে না। তাকে খুব বিচলিত মনে হচ্ছে না। দেশলাইয়ের কাঠি দিয়ে দাঁত খুঁটছে। কামরুল পিস করে থুতু ফেলল। সে আগের মতো থুতু চোয়ালে লেগে আছে। কথা বলছেন না কেন? একটু আগে আপনি কোথায় ছিলেন? তা দিয়ে তোমার কি দরকার? দরকার আছে। আপনি কি বাথরুমে ফুটা দিয়ে আমাকে দেখার চেষ্টা করেছেন? তোমায় দেখে আমার লাভ কি? লাভ লোকসানের কথা না। আপনি আমাকে দেখার চেষ্টা করেছেন কি না বলুন। কামরুল আবার পিস করে থুতু ফেলল। এবারে থুতু এসে পড়ল পারুলের পায়ের কাছে। এখন সে নির্বিকার ভঙ্গিতে দেয়াশলাইয়ের কাঠি দিয়ে দাঁত খোঁচাচ্ছে। পারুল কি করবে? সে কি লোকটার উপর ঝাঁপিয়ে পড়বে, নাকি ফিরে যাবে নিজের ঘরে? দাঁত খোঁতাতে খোঁতাতে লোকটা নিজের মনে হাসবে। হাসির দমকে তার শরীর একটু কেঁপে উঠল। পারুলের সারা শরীর কাঁপছে। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে সে সত্যি সত্যি লোকটার উপর ঝাঁপিয়ে পড়বে। আর দাঁড়িয়ে থাকা ঠিক না। পারুল ফিরে যাচ্ছে ঘরের দিকে। সামান্য রাস্তা সে যেতে পারছে না। পা মনে হচ্ছে পাথরের মতো ভারী। টেনে টেনে পা ফেলতে হচ্ছে। কামরুল সত্যি সত্যি হাসছে। হাসি খিক খিক শব্দ আসছে। পারুল পেছনে ফিরল না। পারুল আবার বাথরুমে ঢুকে গেল। তার মুখ ভর্তি করে বমি আসছে। সমস্ত শরীর যেন কেমন করছে। সে কি মারা যাচ্ছে? শীত লাগছে, প্রচণ্ড শীত লাগছে। বাথরুম থেকে বের হয়ে বিছানায় শুয়ে পড়তে হবে। গায়ে একটা ভারী কম্বল দিতে হবে। দরজা খুব শক্ত করে বন্ধ করতে হবে। আচ্ছা, কুকুর তিনটা কোথায়? ওরা কি তার বিপদে পাশে এসে দাঁড়াবে না? ওদের নামগুলো কি? নাম মনে পড়ছে না। একজনের নাম কি সেন্টু? হুম, সেন্টু না। সেন্টু তার ফুফাতো ভাইয়ের নাম। দরজার টকটক শব্দ হচ্ছে। পারুল ভাবছিল শব্দটা বোধহয় স্বপ্নের মধ্যে হচ্ছে। না, স্বপ্ন না। এখন সে জেগে আছে। তার সারা শরীর ঘেমে আছে। ঘর অন্ধকার। মাথার উপর শোষ শব্দে ফ্যান ঘুরছে। পারুল, পারুল, কি হয়েছে তোমার? তাহেরের গলা। কতক্ষণ হলো সে এসেছে? ঘর এমন অন্ধকার কেন? সে কি ঘুমিয়ে পড়েছিল? ঘুমের মধ্যেই রাত হয়ে গেছে। কত রাত? পারুল ধরমর করে উঠে বসল। ক্ষীণস্বরে বলল, কে? আমি। কি ব্যাপার পারুল? পারুল দরজা খুলল। তাহের উদ্বিগ্ন গলায় বলল, অসুখ বিসুখ নাকি? অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি। ঘুমিয়ে পড়েছিলাম। পারুল বাতি জ্বালালো। এখন সে পুরোপুরি ধাতস্থ হয়নি। এখনও নিজের কাছে সব এলোমেলো মনে হচ্ছে। এটা কাদের বাড়ি? তাদের নিজেদের? তাহের আবারও বলল, পারুল, কি হয়েছে? কিছু না। শরীর খারাপ? হুম। ভাত আছে? দুপুরে কিছু খাইনি। দারুণ খিদে লেগেছে। পারুল নিজেকে সামলে নিয়েছে। দুপুরে ঘটনাটা সে অতি দ্রুত মাথা থেকে মুছে ফেলে স্বাভাবিক হয়ে গেল। সে তাহেরের দিকে তাকিয়ে হাসল। সহজ গলায় বলল, ভাত ঠান্ডা করকরা, গরম করলে খেতে পারবে না। পরোটা বানিয়ে দিই? দাও। তোমার হাতে এটা কিসের হাঁড়ি? মিষ্টির? টক দই।
টক দই কী জন্যে? তাহের জবাব দিল না, হাত মুখ ধুতে গেল। তার ভাত খেতে ইচ্ছে করছে। খিদে যা লেগেছে, ঠান্ডা গরম কিছুই বোঝা যাবে না তাতে। পরোটা বানাতে দেরি হবে। হোক দেরি। পরোটা বানানোর সময় সে পাশে মোড়ায় বসে থাকবে, টুকটাক গল্প করবে। এও মন্দ না। স্ত্রীর সঙ্গে গল্প করতে তার ভালো লাগে। সব সময় না, পারুল যখন কোনো কাজকর্মে ব্যস্ত থাকে তখন। পারুলের ব্যস্ত ভঙ্গির কাজকর্ম দেখতে তার এত ভালো লাগে কেন কে জানে। পারুল ময়দা মাখছে। তাহের পাশে বসে আছে। ময়দা মাখার মতো অতি সাধারণ একটা দৃশ্য তার দেখতে ভালো লাগছে। পারুল বলল, করিম ভাইয়া কবে আসছেন? তাহের বিস্মিত হয়ে বলল, করিম ভাইয়াটাকে? মেজবাল করিম, এই বাড়ির মালিক। তাহের বিস্মিত হয়ে বলল, তাকে করিম ভাইয়া বলছো কেন? বয়সে বড়, এই জন্য বলছি। সম্মানিত লোক, এদের নিয়ে ঠাট্টা ফাজলামি করা ভালো না। ভাইয়া ডাকছি, ঠাট্টা ফাজলামি তো করছি না। উনি কবে আসছেন? বুঝতে পারছি না, মনে হয় না উনি আসছেন। উনি আসার আগে অফিসে শ্বাস রব পড়ে যায়। আজ দেখলাম অফিস ঠান্ডা। কাউকে জিজ্ঞেস করনি? ম্যানেজার সাহেবের কাছে 3 বার গেলাম, যতবার যাই উনি বলেন পরে আসো। তোমাকে তুমি করে বলেন? হুম। পারুল হালকা গলায় বলল, তুমি করেই তো বলবে। বাড়ির দারোয়ানকে ম্যানেজার জাতীয় মানুষরা তুই করে বলে। তোমাকে তাও খানিকটা সম্মান দেখাচ্ছে। তাহের চুপ করে আছে, গভীর মনোযোগে পরোটা ভাজা দেখছে। ভাজা পরোটার গন্ধে খিদে নাড়াচাড়া দিয়ে উঠেছে। পারুলের কোনো কথা এখন আর তার মাথায় ঢুকছে না। ম্যানেজার সাহেব তোমাকে তাহলে কিছু বলেননি? না। তার মানে হচ্ছে করিম ভাইয়ার প্রোগ্রামের পরিবর্তন হয়েছে। উনি আসছেন না, আসতে দেরি হবে। 2-1 দিনের মধ্যে তার আসার কথা থাকলে ম্যানেজার সাহেব তোমাকে অবশ্যই জানাতেন, কারণ তোমাকে বাড়ি খালি করতে হবে। কথাটা তো তুমি ভালোই বলেছ। ম্যানেজার সাহেবের নাম কি? লুৎফুর করিম, সিরাজগঞ্জ বাড়ি। কবির ভাইয়ের সঙ্গে তুমি কাল আবার দেখা করবে। আরও কতদিন তোমাকে বাড়ি পাহারা দিতে হবে জেনে আসবে। বাড়তি দিনগুলোর জন্য খরচ চাইবে, মনে থাকবে? হুম। পারুল তাহেরের খাওয়া দেখছে। গরম পরোটা ছিঁড়ে ছিঁড়ে মুখে দিচ্ছে। গরমের জন্য ঠিকমতো চিবোতেও পারছে না, গিলে ফেলছে। আহা, বেচারার এতটা খিদে লেগেছে। তাহের বলল, একা একা সারাদিন ছিলে ভয় লাগেনি তো? ভয় লাগবে কেন? আমি প্রায় একাই বাড়িতে থাকতাম, তখন ভয় ভয় লাগতো। কিসের ভয়? ভূতের? জানি না কিসের, কুকুর 3টাকে বেশি ভয় লাগতো। এরা ডেঞ্জারাস। একটা মানুষ মারল একবার। বলো কি, কবে? গত বৎসর। দেয়াল টপকে চোর ঢুকেছিল। চোর বেচারা জানতো না এমন ভয়ঙ্কর কুকুর আছে। ঝপ করে নিচে পড়েছে। অমনি কুকুর 3টা তার উপর ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে খুঁড়ে শেষ করে দিয়েছে। চিৎকার করারও সময় পায়নি। এ নিয়ে কিছু হয়নি? না, কি হবে? একটা মানুষ মারা গেছে, এটাকেও বুঝতেই পারিনি। বড় সাহেব পুলিশের সঙ্গে যোগাযোগ করে রাতের বেলা ডেড বডি পার করে দিলেন। টাকাওয়ালা মানুষদের কখনো কোনো সমস্যা হয় না। আরেকটা পরোটা ভেজে দেবো, খাবে? দাও। রাতে তাহলে কিন্তু ভাত খেতে পারবে না। থাক, আজ তাহলে পরোটাই খাই। রাতে টক দই খেয়ে শুয়ে পড়ব। পারুল মাথা নিচু করে হাসছে। তার বিস্মিত হয়ে বলল, হাসছো কেন? মজার একটা কথা ভেবে হাসছি। আমাকে বলো, আমিও হাসি। তোমার শুনে হাসি আসবে না। সবাই সব ব্যাপারে হাসে না। কেউ কেউ হাসির কথা শুনে রেগে যায়। তুমিও এই কথাটা শুনে রেগে যাবে। হাসির কথা শুনে রাখবো কেন? এইসব তুমি কি বলো? কথাটা কি? কথাটা হচ্ছে, কুকুর 3টাকে দিয়ে আমরা কিন্তু অনেক মজা করতে পারি। যেমন প্রথমে ওদের দিয়ে কুকুরের সর্দার কামরুলকে মেরে ফেললাম। ইশারা করলাম, ওরা ছুটে গিয়ে কামরুলকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলল। তারপর খোঁজ নিতে এলেন ম্যানেজার সাহেব কবির ভাইয়া, যে তোমাকে তুমি করে বলে। আবারও ইশারা করলাম। ওরা কবির ভাইয়ার উপর ঝাঁপিয়ে পড়ল, তাকেও খেয়ে ফেলল। একসময় এলেন মহাক্ষমতাবান মেজবাউল করিম। আমি আবারও, চুপ করো তো। পারুল হাসছে, শব্দ করে হাসছে। তাহের কঠিন গলায় বলল, হাসি বন্ধ করো। পারুল চেষ্টা করেও হাসি বন্ধ করতে পারছে না। তার হাসি বেড়েই যাচ্ছে। সে কোনো মতে বলল, বললাম না হাসির কথা শুনে তুমি রেগে যাবে, এই তো রেগে গেছো।
এর মধ্যে হাসির কি আছে? অনেক কিছুই আছে। তাহের চিন্তিত মুখে পারুলের দিকে তাকিয়ে আছে। পারুলের কি মাথাটা খারাপ হয়ে যাচ্ছে? অভাবে, দুঃখে, দুশ্চিন্তায় মাথা এলোমেলো হয়ে যাওয়া অসম্ভব না। এখনো হাসছে, মুখে শাড়ির আঁচল চাপা দিয়ে এখন অবশ্য হাসি চাপা দেবার চেষ্টা করছে, পারছে না। হাসির শব্দে আকৃষ্ট হয়েই হয়তো কুকুর তিনটা ছুটে এসেছে, লোহার গ্রিলের ফাঁক দিয়ে মাথা গলিয়ে দিয়েছে। তারাও তাহেরের মতো বিস্মিত চোখে তাকিয়ে আছে। পারুল হাসি থামিয়ে কুকুর তিনটার দিকে তাকিয়ে বলল, কি রে, তোরা কেমন আছিস? তোরা তো আর কথা বলতে পারিস না, লেজ নেড়ে বল ভালো আছিস। তিনজনই লেজ নাড়ছে। পারুল তাহেরের দিকে তাকিয়ে উজ্জ্বল মুখে বলল, দেখছো, ওরা আমার কথা বোঝে। ওদের আমি যা করতে বলবো ওরা তাই করবে। কি রে, তোরা আমার কথা শুনবি? কুকুর তিনটের ভেতর থেকে চাপা এক ধরনের শব্দ বের হলো। তারা আবারও লেজ নাড়ছে। পারুল বলল, তোরা কিছু খাবি? তাহের রাগী গলায় বলল, তোমার হয়েছেটা কি? তুমি কুকুরের সঙ্গে কথা বলছো কেন? পারুল তাহেরের প্রশ্ন সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, আচ্ছা, এই তিন অতিথিকে কি খেতে দেওয়া যায় বলো তো? টক দই দেবো? কুকুর কি টক দই খায়? তাহের বিরক্ত গলায় বলল, টক দই খায় কিনা জানি না, গু খেতে দেখেছি, টক দই খেতে কখনো দেখিনি। পারুল উজ্জ্বল চোখে বলল, ওরা কি দুধ খায়? দুধ খেলে দইও খাবে। কুকুরকে তুমি কখনো দুধ খেতে দেখেছ? আমি দেখিনি। আমি বিড়ালকে দুধ খেতে দেখেছি। বিড়াল যখন খায় তখন নিশ্চয়ই কুকুরও খাবে, তাই না? বিড়াল খেলে কুকুর খাবে, এটা কেমন যুক্তি? কুকুর মানুষের গু খুব আরাম করে খায়, বিড়াল খায় না। তুমি বারবার একটা বাজে প্রসঙ্গ টেনে আনছো কেন? চা খাবে? না। এরকম রেগে গেলে কেন? খাও না একটু চা, তোমার সঙ্গে আমিও খাবো। জানো, আর সারাদিন আমি কিছু খাইনি। সে কি? শরীরটা ভালো ছিল না। তাহের উদ্বিগ্ন গলায় বলল, শরীর ভালো না থাকলেও খেতে হবে। তুমি না খেলে পেটে যে আছে সে পুষ্টি পাবে কোত্থেকে? ওকে অভ্যস্ত করে দিচ্ছি। জন্মের পর তো ওকে খেয়ে না খেয়ে কাটাতে হবে। জন্মের আগে অভ্যস্ত এ পৃথিবীতে আসুক। পারুল চায়ের কেতলি চাপিয়ে উঠে দাঁড়ালো। তাহের বলল, কোথায় যাচ্ছ? ওদের জন্য একটু টক দই নিয়ে আসি। চিনি মাখিয়ে দিলে ওরা নিশ্চয়ই খাবে। খাবে না? তাহের কিছু বলল না। সে মোটামুটি নিশ্চিত পারুলের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এই বাড়িতে তাকে আর রাখা যাবে না, অন্য কোথাও নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যাবে? গ্রামের বাড়িতে? বসত বাড়ি তো এখনো আছে, চারদিকে জঙ্গল টঙ্গল হয়ে সাপখোপের আড্ডা হয়েছে। সাফসুতরা করে মোটামুটিভাবে বসবাসযোগ্য কি করা যাবে না? বড় একটা বাটি ভর্তি টক দই নিয়ে পারুল কুকুর তিনটাকে খাওয়াচ্ছে। শুধু যে খাওয়াচ্ছে তাই না, গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বিড়বিড় করে খুব নিচু গলায় কি যেন বলছে। কি বলছে তাহের শুনতে পাচ্ছে না। পারুল কথা বলছে প্রায় ফিসফিস করে। দই খেতে খেতে মাঝে মাঝে মুখ তুলে তারা এমন ভঙ্গিতে পারুলকে দেখছে যে তাহেরের মনে হলো ওরা মন দিয়ে পারুলের কথা শুনছে। তাহের কান পেতে আছে, পারুলের কথা শোনার চেষ্টা করছে। পারুল শুধু কথা বলছে তাই না, মাঝে মাঝে হাসছেও। আশ্চর্য কাণ্ড। তোরা কবিতা শুনবি? আমি একটাই কবিতা জানি, রবি ঠাকুরের 2 বিঘে জমি। শুনবি? গোটা কবিতাটাই আমার মুখস্থ। তাহের হতভম্ব হয়ে শুনছে। সত্যি সত্যি পারুল বিড়বিড় করে কবিতা আবৃত্তি করছে। কুকুর তিনটাও মনে হচ্ছে আগ্রহ করে কবিতা শুনছে। শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা একটি উপন্যাস, পারুল ও 3টি কুকুর। আজ 3য় পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। গল্পকথন বা জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।